হ্যাঁ, আসসালামু আলাইকুম সবাইকে। আমরা লাস্ট যেই সলভ ক্লাসটা নিয়েছিলাম ওইটা ছিল ভেক্টরের একটা সলভ ক্লাস। আমরা আজকে যেই সলভ ক্লাসটা নিচ্ছি এইটা হচ্ছে আমাদের গতিবিদ্যার যে ফ্রি এক্সাম হয়েছিল সেই ফ্রি এক্সামের 21 এবং 22 ব্যাচের জন্য সেই ফ্রি এক্সামের হচ্ছে সলভ ক্লাস। তো আমরা সবগুলা প্রবলেম সলভ করব না, আমরা হচ্ছে যেই সমস্ত প্রবলেমগুলো স্টুডেন্টরা বেশি সমস্যা ফেস করছে ওই প্রবলেমগুলো আমরা আসলে সলভ করব। তো আগের ক্লাসে যেটা করা হয়েছিল যে হচ্ছে আমরা ভেক্টরের ওই সমস্ত প্রবলেমগুলো দিয়ে শুরু করেছিলাম যেগুলো সবচেয়ে কম সংখ্যক শিক্ষার্থী সঠিকভাবে অ্যান্সার করতে পেরেছিল। এগুলা থেকে তারপর আস্তে আস্তে যেটা মোটামুটি সবাই পারছে ওই 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 প্রবলেমগুলো তারপরে আমরা দেখছি। কিন্তু আজকে আমরা হচ্ছে ওই প্রসেসে যাব না, আমরা আজকে সিরিয়ালি আগাবো, সিকোয়েন্সিয়ালি যাব, কিন্তু তাও সবগুলা প্রবলেম সলভ করা হবে না। আমরা হচ্ছে ওই প্রবলেমগুলোই বেছে নিয়েছি যেগুলো হচ্ছে কম সংখ্যক শিক্ষার্থী সঠিকভাবে অ্যান্সার করতে পেরেছে। তো যেমন প্রবলেম নাম্বার 6-এ সঠিকভাবে অ্যান্সার করতে পেরেছে, এটা সংখ্যা হলো 24%। তো 24% শিক্ষার্থী এটা হচ্ছে সঠিকভাবে অ্যান্সার করতে পেরেছে। তো আমরা দেখি এই প্রবলেমটা দিয়ে আসলে শুরু করছি। কি বলেছে যে কোনো বৈদ্যুতিক পাখার কৌণিক ত্বরণ আলফা এবং সময়ের মধ্যে সম্পর্ক দেওয়া আছে। তাহলে সম্পর্কটা কি আগে একটু লিখে ফেলছি এখানে, যে আলফা 1 প্লাস সাইন টি, 1 প্লাস সাইন টি প্লাস কস টি, প্লাস কস টি, এই সম্পর্কটা দেওয়া আছে। এই সম্পর্কটা দেওয়া আছে যে টাইমের সাথে সাথে, টাইম যদি চেঞ্জ হয় তাহলে টাইমের সাথে সাথে আলফাটা কিভাবে করে চেঞ্জ হচ্ছে, এই এরকম একটা সমীকরণ আমাদেরকে দিয়ে দিছে। আচ্ছা, কি বললো তারপরে, যে টি ইজ ইকুয়ালস টু 0 সময়ে পাখার কৌণিক বেগটা ছিল হচ্ছে 2 রেডিয়ান পার সেকেন্ড। তাহলে 10 সেকেন্ড পর পাখার কৌণিক বেগ কত হবে? তার মানে আমরা এটা এভাবে লিখতে পারি যে যখন যখন সরি, আমরা এটা লিখতে পারি যখন যখন টি সমান সমান 0 ছিল, বা 0 ছিল দরকার নাই, তখন ওমেগা নট এটা সমান সমান হচ্ছে 2 রেডিয়ান পার সেকেন্ড। এইটা আমাদের ডেটা দেওয়া আছে, এই ডেটাটা দেওয়া আছে। তার মানে কিন্তু এটাই আমাদের আদি কৌণিক বেগ। কিন্তু এই যে টি ইজ ইকুয়ালস টু 0-তে যে বেগ থাকে, যে কৌণিক বেগ থাকে, সেটা কিন্তু হয় আমাদের আদি কৌণিক বেগ। তাহলে আমাদের এখানে যেটা করতে হবে আসলে, বলেছে যে 10 সেকেন্ড পরে পাখার কৌণিক বেগ কত হবে। তো আমরা যেটা জানি যে কৌণিক বেগের, কৌণিক ত্বরণের যে সমীকরণ, সে কৌণিক ত্বরণ সমান আমরা কি লিখতে পারি, যে কৌণিক বেগের পরিবর্তনের হারকেই তো কৌণিক ত্বরণ বলে, তাই না? তাহলে এখান থেকে যদি আমি ডি ডাব্লিউ সমান লিখতে চাই, বা ডি সরি ডাব্লিউ না, ডি ওমেগা সমান লিখতে চাই, তাহলে সেটা হবে আলফা ইন্টু ডিটি, আলফা ইন্টু ডিটি। তো আমাকে যেটা করতে হবে, এখানে বোঝাই যাচ্ছে যে আলফাটা যেহেতু এখানে সমকৌণিক ত্বরণ না, সেই জন্য কিন্তু আমাকে এখানে যেই মানে ত্বরণটা যেহেতু সুষম না, যেমন যদি এরকম বলে দিত যে 2 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার, হ্যাঁ, এরকম কোনো একটা কৌণিক ত্বরণে সেটা মুভ করছে, তখন কিন্তু আমরা সরাসরি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে ফেলতে পারতাম যে ওমেগা সমান সমান ওমেগা নট প্লাস আলফা ইন্টু টি। যদি আমাদেরকে বলে দিত যে আলফার মানটা সুষম, তখন কিন্তু আমরা সরাসরি এই ফর্মুলাটায় অ্যাপ্লাই করে কিন্তু করে ফেলতে পারতাম, কারণ আলফার মান চেঞ্জ হয় না, কনস্ট্যান্ট থাকে। তো 10 সেকেন্ডের ভ্যালু এখানে বসাইতাম, 0 সেকেন্ডে কত ভ্যালু, কত কৌণিক বেগ ছিল এটা বসায় ফাইনাল 10 সেকেন্ডে কত বেগ হতো, শেষ কৌণিক বেগটা বের করে ফেলতে পারতাম। কিন্তু এখানে আমরা এই কাজটা করতে পারবো না। কেন? কারণ আমাদের এখানে কিন্তু আলফার ভ্যালুটা টাইমের সাথে সাথে চেঞ্জ হচ্ছে, অর্থাৎ এটা সুষম না। তো সেই জন্য আমরা এখানে ইন্টিগ্রেশনের আশ্রয় নিব। তাইলে দেখো এখানে আমরা যেটা করব, দুই পাশে যদি ইন্টিগ্রেট করা হয়, তাহলে দেখো টাইম যখন 0 ছিল ওই সময় আমাদের যে ওমেগার ভ্যালু সেটা হচ্ছে ওমেগা নট, এবং টাইম যেই সময় হচ্ছে আমাদের 10 সেকেন্ড, সেই সময়কার ওমেগাটা আমাদের বের করতে হবে। তো এইখানে আমি যদি এটাকে ইন্টিগ্রেট করি, তাহলে ডিডাব্লিউ কে ইন্টিগ্রেট করলে যেটা হবে ওমেগা, ডাব্লিউ বলছি বারবার, সরি, ডি ওমেগা যেটা, এটাকে ইন্টিগ্রেট করলে যেটা হবে, আমরা ওমেগা পাবো, ওমেগা পাবো, এবং একটা লিমিট থাকবে দুই পাশে, তাই না? লিমিটটা এই যে লোয়ার লিমিট থাকবে নিচে, উপরে থাকবে আপার লিমিট, এবং আলফা ইন্টু ডিটি। আমি যদি এখানে আলফার ভ্যালু বের করতে চাই, তাহলে দেখো আলফা সমান আসলে কি হয়, টাইমের সাথে এটা কিভাবে চেঞ্জ হচ্ছে, মাইনাস কস টি ডিভাইডেড বাই 1 প্লাস সাইন টি, 1 প্লাস সাইন টি। ঠিক আছে? তাহলে এইখান থেকে আমরা এই আলফার যে ভ্যালু, সেই আলফার ভ্যালুটা যদি লিখে ফেলি, ইন্টু ডিটি দিয়ে দেই, ইন্টু ডিটি দিয়ে দেই, এরপর এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি 0 থেকে 10 পর্যন্ত, 0 থেকে 10 পর্যন্ত, তাহলে দেখো যে ইন্টিগ্রেট করার পরে আমাদের যে ইন্টিগ্রেশনের রেজাল্টটা আসবে সেটা হবে এরকম, যে মাইনাস লন 1 প্লাস সাইন টি, সাইন টি। এইটাকে আমাদের কত থেকে কত পর্যন্ত, লোয়ার লিমিট হচ্ছে 0, আপার লিমিট 10। এখন এটা কিভাবে পেলাম? তোমরা যখন ইন্টিগ্রেশন করেছো তখন অবশ্যই দেখেছো যে এরকম একটা নিয়ম ছিল যে হর এবং লব থাকলে লবকে ডিফারেন্সিয়েট করলে যদি, সরি, হরকে ডিফারেন্সিয়েট করলে যদি লবের ভ্যালুটা আসে, যেমন 1 প্লাস সাইন টিকে ডিফারেন্সিয়েট করলে আমরা কস টি পাবো, মাইনাস তো বাইরে আছে। তাহলে এইখানে যদি আমরা এটাকে
ইয়া করি, এটাকে যদি আমরা এখন মানে নিচেরটাকে ডিফারেন্সিয়েট করলে যেহেতু উপরেরটা আসে, তো এটাকে ইন্টিগ্রেট করলে আমরা একটা নিয়ম জানি, এগুলো ডিটেলসে ম্যাথেই পড়ছো, যে এগুলো আমরা কিন্তু লন লব এটা লিখে ফেলতে পারি, লনের সাথে লব যেটা আছে ওই লবের পার্টটাকে লিখে ফেলতে পারি। তাহলে দেখো এখানে যদি আমরা ইন্টিগ্রেট করি, এই পাশে কি আসলো, এই পাশে আসলো ওমেগা মাইনাস ওমেগা নট, এই ভ্যালুটা আসলো। এবং আমি যদি এটাকে একটু ছোট করে ফেলি, মানে স্পেস এত বেশি নাই এখানে, স্পেসটা একটু কম, তাহলে এখান থেকে দেখো আমরা যেটা পাবো, ওমেগা ইজ ইকুয়ালস টু কি লেখা যাবে, ওমেগা ইজ ইকুয়ালস টু লেখা যাবে যে মাইনাস লন 1 প্লাস সাইন 10, এটাকে রেডিয়ানে কনভার্ট করে নিবা ক্যালকুলেটরটা, মাইনাস লন 1 প্লাস সাইন 0, তাইলে অবশ্যই রেডিয়ানে কনভার্ট করে নিবা। আর এখানে প্লাস হবে কত, ওমেগা নট, আজকে দাগ দিয়ে দিছি, আজকে ইনশাআল্লাহ ওভারল্যাপ হবে না। ওকে, তাহলে এখানে ওমেগা সমান সমান, তুমি যদি এখান থেকে দেখো হিসাব করে, তুমি দেখবা যে এটার ভ্যালু আসছে 0.785, মানে এটা দেখবা জিরো চলে আসছে, এই পার্টটুকু জিরো চলে আসবে। তো এখানে হবে হচ্ছে যদি মাইনাসটাকে আমি কনসিডার করেই নিই, তাহলেও দেখা যাবে যে এরকম আসবে যে 0.785, অবশ্যই রেডিয়ান মোডে ক্যালকুলেটরটা থাকবে। 785 প্লাস ওমেগা নট যেটা, এটা কত, এটা হচ্ছে 2 রেডিয়ান পার সেকেন্ড, তাহলে 2 যদি যোগ করি এটার সাথে অ্যান্সার হবে হচ্ছে 2.785 রেডিয়ান পার সেকেন্ড, রেডিয়ান পার সেকেন্ড। এক কাজ করি, এটাকেও আমরা একটু ছোট করে ফেলি, এটাকে আমরা একটু ছোট রাখি, তাহলে ওইটার সাথে সামঞ্জস্য থাকলে পরে পিডিএফটা যখন দেখবা তখন দেখতে ভালো লাগবে। আচ্ছা ওকে, তাহলে এইটা হচ্ছে গেল আমাদের এই প্রবলেমের সলিউশনটা, হ্যাঁ 2.785 রেডিয়ান পার সেকেন্ড, ঠিক আছে, ফ্যান্টাস্টিক। তাহলে এটার অ্যান্সারটা আশা করি সবাই বুঝতে পেরেছো। আমরা এর পরের ম্যাথে চলে যাচ্ছি, তাহলে আমরা এর পরের ম্যাথে চলে যাচ্ছি। আচ্ছা বেশি কি ছোট হয়ে গেছে, একটু বড় রাখি, নাহলে পিডিএফ যখন দেখবা তখন একটু ভেজাল লাগতে পারে। আমরা এটাকে একটু বড় রাখি, এরকম বড় রাখি, হ্যাঁ আশা করি এটা ভালোই ভিজিবল, অসুবিধা নাই। ঠিক আছে ওকে, গ্রেট। এইবার আসো পরের প্রবলেমে চলে যাই। এই প্রবলেমটা আমরা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে আছে, হ্যাঁ এই প্রবলেমটা আমি হচ্ছে আমাদের হেল্পলাইন গ্রুপ প্লাস যে ফ্রি এক্সামের গ্রুপ, এখানে কিন্তু শেয়ার করে দিয়েছি এই প্রবলেমের সলিউশনটা, এটা একটু এখান থেকে দেখে নিবা। এটা আমি আগে ভিডিও করে রাখছিলাম, এটার হচ্ছে তোমরা এটার সলিউশনটা ওইখান থেকে দেখে নিবা। এটা পারছিল কিন্তু ক্লাসে মাত্র, মানে ওই লাইভ এক্সামে মাত্র 36% মানুষজন এটা সঠিক অ্যান্সার দিতে পারছিল, কিন্তু অঙ্কটা খুবই সহজ, খুবই সহজ। প্যারাবোলার ইকুয়েশনটা আমরা যেই সমীকরণ জানি, x tan থিটা নট মাইনাস gx স্কয়ার বাই 2v নট স্কয়ার cos স্কয়ার থিটা নট, ওইটার সাথে এই ইকুয়েশনটাকে জাস্ট কোএফিসিয়েন্টটা রিলেট করে করে থিটার ভ্যালু বের করতে হয়, v নট এর ভ্যালু বের করতে হয়, তারপরে প্লাসের বিচরণকালে যে সমীকরণ 2v নট স্কয়ার sin থিটা নট ডিভাইডেড বাই g, ওই ফর্মুলার মধ্যে থিটা নট আর v নট বসাই দিলে কিন্তু প্লাসের বিচরণকাল পেয়ে যাবো। তো এটা একটু এখান থেকে দেখে নিবা। ওকে, এইবার আসো, এই প্রবলেমটা কি ঝামেলা হয়েছে বুঝি নাই, অনেকে বলছিলা যে হচ্ছে এইটা হচ্ছে তো ভাইয়া গতিবিদ্যার মধ্যে না, এটা হচ্ছে নিউটনীয় বলবিদ্যার মধ্যে পড়ে যায়, তো এটা কেন দেয়া হয়েছে, তো আসলে এটা গতিবিদ্যা না, এটা তো কৌণিক গতির মধ্যেই, তো তো এটা অনেক বইতে কিন্তু এই চ্যাপ্টারেও আছে, কিছু বইতে নিউটনীয় বলবিদ্যার মধ্যেও আছে, তো এই কারণে আমরা হচ্ছে এটার মধ্যে দিয়ে দিছিলাম। আর হচ্ছে এটা খুব একটা কঠিন প্রশ্ন নয়, এগুলা সহজই, আমরা এটার একটু সলিউশনটা দেখবো। আচ্ছা আমি একটু আগে আমার এই খোমাটা যাতে আটকায় না যায় এই জন্য এটাকে একটু দাগ দিয়ে রাখলাম। আচ্ছা ওকে, এর বাইরে যাব না। আচ্ছা তো দেখো কি হচ্ছে, যে একটি কণার বৃত্তাকার পথে প্রতি মিনিটে 300 বার আবর্তন করছে, তার মানে কি, যে বৃত্তাকার পথে যদি 300 বার আবর্তন করে, তার মানে আমি বলতে পারি ওর যে ওমেগার ভ্যালু সেটা হচ্ছে এত রোটেশন পার মিনিট, এত রোটেশন পার মিনিট, বা এত রেভলিউশন পার মিনিট। তাহলে আমি এখান থেকে যদি তার কৌণিক বেগ বের করতে চাই রেডিয়ান পার সেকেন্ডে, দেখো এখানে তো আমাদের 3 নম্বরে বলে দিছে যে রেডিয়ান পার সেকেন্ডে কনভার্ট করতে, এই যে 3 নম্বরে, তাহলে কত রেডিয়ান পার সেকেন্ড হয় সেটা আমি বের করতে যাচ্ছি। তাহলে দেখো একটা রোটেশন যখন একটা পুরা রোটেশন করে তখন কিন্তু সে 2 পাই রেডিয়ান ঘোরে, তাহলে যখন সে 300 রোটেশন করলো, তার মানে সে কত রেডিয়ান ঘুরলো, 300 ইন্টু 2 পাই, এত রেডিয়ান ঘুরলো পার মিনিট, মিনিট মানে কত 60 সেকেন্ডস। তাহলে এখান থেকে তুমি যদি হিসাব করো তখন তুমি দেখবা 300 ইন্টু 2 পাই ডিভাইডেড বাই 300 ইন্টু 2 পাই ডিভাইডেড বাই 60, এটার রেজাল্ট আসে 31.41 রেডিয়ান পার সেকেন্ড। তার মানে 3 নাম্বারটা কিন্তু ঠিক আছে। দেখো 3 নাম্বার ঠিক আছে, 2 নাম্বারও কিন্তু ঠিক আছে, কারণ যেহেতু প্রতি মিনিটে এতবার আবর্তন করছে, কোনো অ্যাক্সেলারেশনের কথা বলা নাই, অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশনের কথা বলা নাই, সমদ্রুতিতে সমকোণিক বেগে যেহেতু ঘুরছে, তাহলে 2ও কিন্তু হবে। পর্যায়কাল 0.2 সেকেন্ড কি না, দেখো পর্যায়কালের যে ইকুয়েশন আমরা জানি সেটা t সমান সমান 2 পাই বাই ওমেগা, 2 পাই বাই ওমেগা। তাহলে এখান থেকে আমরা যদি ওমেগা দিয়ে ভাগ দিয়ে দেই, এটাকে যদি ওমেগা দিয়ে ভাগ দিয়ে দেই, দেখো ওমেগার ভ্যালু ছিল এরকম
এটাকে যদি আমরা ওমেগা দিয়ে ভাগ দিয়ে দেই তাহলে এটা নিয়ে আসার কারণ আছে, 2 পাই যে কাটতে মজা লাগে, তাহলে 60 ডিভাইডেড বাই 300 এইটা যদি আমরা লিখি তাহলে এখানে আসবে হচ্ছে 0.2 সেকেন্ড। দেখো তুমি হিসাব করে, বিশ্বাস না হলে হিসাব করে দেখো, 60/300 এটা হচ্ছে 0.2 সেকেন্ড। তাহলে এই এক নাম্বারটাও কিন্তু সঠিক। তাহলে 1 2 3 তিনটে অপশনে ছিল, ওইটাই কিন্তু তোমার এখানে অ্যান্সার দেওয়া লাগতো। ওকে, এরপরে আসো আমরা হচ্ছে প্রবলেম নাম্বার 12-এ যাচ্ছি। এটা পারছে হচ্ছে আমাদের 35% মানুষজন। তো দেখো এখানে কি বলেছে, একটি বস্তুকে একটি মিনারের শীর্ষ হতে, আমি একটা মিনার তাহলে এঁকে ফেলি, একটা একটা উঁচু বিল্ডিং বা একটা মিনার টাইপের কিছু একটা এঁকে ফেলি। তো যেটা বলছে যে এই যে মিনার, এই মিনারের শীর্ষ হতে অর্থাৎ এই ছাদ থেকে আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে নিচের দিকে, তার মানে আনুভূমিকটা আগে এঁকে ফেলি, এটা হচ্ছে আনুভূমিক, এই আনুভূমিকের সাথে নিচের দিকে, নিচে উপর দিকে না কিন্তু নিচের দিকে 60 ডিগ্রি কোণে ছুঁড়ে মারা হয়েছে। ঠিক আছে, নিচের দিকে এরকম 60 ডিগ্রি কোণে ছুঁড়ে মারা হয়েছে। তাহলে বস এইটা যেটা, এটা হচ্ছে কিন্তু আমাদের 60 ডিগ্রি, যদিও এটা কখনোই 60 ডিগ্রি না, অনেক ছোট একটা অ্যাঙ্গেল হয়েছে, কিন্তু বোঝানোর জন্য আমি হলো এত কম নিছি। যাই হোক, তাও এখানে বলছে আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে নিচের দিকে 42 মিটার পার সেকেন্ড বেগে এটাকে ছুঁড়ে মারা হয়েছিল। অর্থাৎ এখানে যে স্পিডটা ছিল সেটা হচ্ছে 42 মিটার পার সেকেন্ড, এত বেগে ছুঁড়ে নিক্ষেপ করা হয়েছিল। বস্তুটি যখন মিনারের শীর্ষ হতে 20 মিটার নিচে থাকবে, তার মানে দেখো ওর গতিপথটা আমি যদি তোমাদেরকে বলি, গতিপথটা কেমন হবে, গতিপথটা কিন্তু এইরকম। এই যে যখন এইভাবে করে আমি ছুঁড়ে মেরেছি, যখন এটাকে আমি এইভাবে করে ছুঁড়ে মেরেছি, তখন কিন্তু এর গতিপথটা এরকম করে নিচের দিকে পড়তে থাকবে। তো আমাদেরকে যেটা প্রশ্ন করেছে, যখন এটা মিনারের ছাদ থেকে 20 মিটার নিচে থাকলো, যখন এইটুকুর ভ্যালু হচ্ছে 20 মিটার, এই যে দেখো 20 মিটার যখন সে নিচে আসছে, আমাদেরকে যেটা বের করতে বলছে যে তখন এইখান থেকে এতটুকুর যেই দূরত্ব, এই দূরত্ব কত, তখন মিনার হতে কত দূরত্বে অবস্থান করবে। অর্থাৎ এটা যদি x হয় তাহলে x সমান সমান কত, এটাই আসলে আমাদেরকে বের করতে বলেছে। ভেরি গুড। তো এটা আমি দুইটা নিয়মে দেখাচ্ছি। আগে দেখো, আমরা যদি ওই যে যে ডিরেক্ট ফর্মুলায় বসাই দেই, যে আমরা যে ফর্মুলা জানতাম মনে আছে, y ইজ ইকুয়ালস টু এক্স ট্যান থিটা নট মাইনাস জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 v নট স্কোয়ার কজ স্কোয়ার থিটা নট। হ্যাঁ, এই ফর্মুলার মধ্যে তুমি খেয়াল করে দেখো বস, জিটা একটা জি কোন দিকে কাজ করে ভাই, জি কাজ করে হচ্ছে নিচের দিকে। এই জি এর সামনে কোন সাইন আছে, মাইনাস সাইন আছে। আর ওয়াইটাও কোন দিকে, আমাদের এই ক্ষেত্রে এই অঙ্কের জন্য ওয়াইটাও কিন্তু নিচের দিকে। তাহলে অবশ্যই যদি আমি 20 মিটার সমীকরণের মধ্যে বসাই, তার আগে কিন্তু মাইনাস সাইন দিব, কারণ জি একটা ভেক্টর, ওয়াইও একটা ভেক্টর, সরণ আর একটা ত্বরণ। তাহলে ত্বরণের একটা একটা ভেক্টর, তার সামনে মাইনাস আছে এবং একই দিকে সরণ, তাহলে ওইটার সামনে ডেফিনেটলি আমাকে কিন্তু মাইনাস ইনসার্ট করে বসাইতে হবে সমীকরণের মধ্যে। তাহলে আমি যদি এখানে ওয়াই এর ভ্যালু এখানে আমাকে বসাতে হবে কত, -20 সমান সমান এখানে হবে এক্স ট্যান, দেখো এটা কিন্তু এক্স অক্ষের ঋণাত্মক দিকে, তাহলে হবে -60 ডিগ্রি মাইনাস জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 ভি নট স্কোয়ার, ভি নট মানে হচ্ছে 42 স্কোয়ার কজ স্কোয়ার। আচ্ছা ভালো কথা, আমি আমার আগে ক্ষমাটা একটু আলাদা করে ফেলি, এই যে এতটুকু মনে হয় ক্ষমা, ওকে, এর বাইরে যাওয়া যাবে না। তাহলে এখানে হচ্ছে কজ স্কোয়ার থিটা নট, মানে যাই হোক এটা তো 60 ডিগ্রি -60 ডিগ্রি একই কথা, কজের ভিতরে তো জেডাই মাইনাস প্লাস সবই প্লাস থাকে, তাই না? তাহলে এইখান থেকে কিন্তু আমরা এক্স এর দুইটা ভ্যালু আসলে বের করে ফেলতে পারবো। তো তোমরা যদি এখানে ক্যালকুলেট করো দেখবা এক্স এর দুইটা ভ্যালু আসছে। তো এক্স এর যেই দুইটা ভ্যালু পাবা তার মধ্যে আমরা যেটা নিব, একটা পজিটিভ আসবে একটা নেগেটিভ আসবে। তো পজিটিভ যে রেজাল্টটা সেটা অনেকটা এরকম হবে, 10.8 বা 10.79 মিটার এরকম টাইপের কিছু একটা পাবা। তো ডিরেক্টলি এটা বসাই দিলে কিন্তু আমাদের এখানে ম্যাথ হয়ে যাচ্ছে। তাহলে এটাই আসলে আমাদেরকে জানতে চাইছে, এটাই আনসার। কিন্তু আমি যদি একটু বুঝে বুঝে করতে চাই, অর্থাৎ ওই যে একটু বড় করে যদি করতে চাই, ফিল করে করে করতে চাই, তাহলে আমরা এটাকে একটু অন্যভাবেও করতে পারি। দেখো আমাদের এখানে 20 মিটার সে নিচে নামছিল, তাহলে y ইজ ইকুয়ালস টু y অক্ষ বরাবর বেগ ইন্টু টি প্লাস হাফ ওয়াই অক্ষ বরাবর ত্বরণ ইন্টু টি স্কোয়ার, এই তো আমাদের ফর্মুলা। তাহলে ওয়াই যেটা, সেই ওয়াইটা হচ্ছে নিচের দিকে, ওয়াই হচ্ছে নিচের দিকে, আদি বেগ নিচের দিকে, জিও নিচের দিকে। তাহলে যদি আমি একটার সামনে প্লাস বসাই, তাহলে অন্য সবার সামনে কিন্তু আমাকে প্লাস সাইনই দেওয়া লাগবে। তাহলে ওয়াই এর যে ভ্যালু সেটা আমি বসাই দিলাম 20 সমান সমান ইউ ওয়াই যেটা, সেই ইউ ওয়াই কত দেখো খেয়াল করে, 42 মিটার পার সেকেন্ড বেগে যদি নিক্ষেপ করা হয়, তাহলে এক্স অক্ষ বরাবর যে উপাংশটা ছিল সেই উপাংশটা হচ্ছে 42 cos 60 ডিগ্রি। আর ওয়াই অক্ষ বরাবর তার যে উপাংশ থাকবে সেই উপাংশটা কতটুকু হবে, এই উপাংশটা হবে 42 sin 60, 42 sin 60 ডিগ্রি। তাহলে এটাই কিন্তু আমাদের সেই ইউ ওয়াই, ঠিক আছে, ওয়াই অক্ষ বরাবর যেই আদিবেগ। তাহলে এটাও তো নিচের দিকে,
তাহলে এখানে আমি ওইটার সামনে পজিটিভ বসাবো এভাবে লিখে যে 42 sin 60 ইন্টু টি প্লাস হাফ জি টি স্কোয়ার। তো তুমি এখান থেকে দেখবা টি এর দুইটা ভ্যালু পাবা, তার মধ্যে পজিটিভ যে ভ্যালুটা আসবে সেটা আসবে 0.514। এটা ক্যালকুলেটারে সলভ করে ফেলবা। ঠিক আছে, আশা করি ক্যালকুলেটারে কেমনে সলভ করতে পারো। তাহলে টি সমান সমান 0.514, এটা যদি করে ফেলো তার মানে এত সময় পরে, এত সেকেন্ড পরে সে হচ্ছে এই মিনারের ছাদ থেকে 20 মিটার নিচে ছিল। তাহলে ততক্ষণ এক্স অক্ষ বরাবর সে কতটুকু দূরত্ব অতিক্রম করেছে? এক্স অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব সমান সমান হবে এক্স অক্ষ বরাবর বেগ ইন্টু সময় প্লাস হাফ এক্স অক্ষ বরাবর ত্বরণ ইন্টু টি স্কোয়ার। তাহলে আমাদের তো এখানে এক্স অক্ষ বরাবর কোনো ত্বরণ আসলে নাই। তাহলে এক্স এর যে ভ্যালু হবে সেই ভ্যালুটা হবে এক্স অক্ষ বরাবর আদিবেগ কত? 42 cos 60 ডিগ্রি ইন্টু টি। টাইমের ভ্যালুটা কত? টাইম হচ্ছে 0.514। এটা যদি ক্যালকুলেট করো তুমি দেখবা যে রেজাল্টটা এরকমই আসছে, 10.79 এরকমই আসবে, 10.79 এত মিটার। এটাই আনসার। ঠিক আছে, তাহলে দুইভাবে যে কোনো একভাবে করতে পারো, এটা তোমার চয়েস, কোনো অসুবিধা নাই। ওকে, তাহলে আমাদের এই প্রবলেমটাও সলভ হয়ে গেল। ঠিক আছে, ঠিক আছে, একটু বড় রাখি, ওইটাকেও একটু বড় করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে দুইভাবেই করতে পারো, তোমার যেটা খুশি সেভাবে করতে পারো, কোনো সমস্যা নাই। আচ্ছা, ওকে, গেল। এরপরের প্রবলেমে আমরা চলে যাচ্ছি। দেখো এখানে কি বলেছে, এটা খুব সুন্দর একটা প্রবলেম। এখানে বলেছে এই প্রবলেমটা 42% মানুষ পারছিল। তো যেটা বলছে, সুমন একটি বৃত্তাকার পুকুরের একদম ধারে দাঁড়িয়ে একটি পাথরকে 30 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করলো। তো আগে একটা পুকুর টাইপের কিছু একটা এঁকে ফেলি। হ্যাঁ, আগে পুকুর টাইপের কিছু একটা এঁকে ফেলি। মনে করো এটা হচ্ছে পুকুরের টপ ভিউ, উপর থেকে এই পুকুরটা দেখা হচ্ছে। আর এই পুকুরের একটা সাইড ভিউ যদি আমি নেই, তাহলে পুকুরের সাইড ভিউটা মনে করো এইরকম। ঠিক আছে, এটা হচ্ছে পুকুরের সাইড ভিউ। তো তুমি স্বাভাবিকভাবে পুকুরের একপারে দাঁড়ায় আসো, বা সুমন যে ছেলেটা ছুঁড়ে মারছে সে এই একপারে দাঁড়ায় আছে। এখন ও যদি একটা পাথরকে নিক্ষেপ করে, তাহলে আমাদেরকে প্রশ্ন করছে যদি এই পুকুরের যে এরিয়াটা, হ্যাঁ এই পুকুরের যে এরিয়া, সেই এরিয়াটা যদি বৃত্তাকার পুকুর বলে দিছে 7854 মিটার স্কোয়ার হয়, তাহলে তুমি এখান থেকে কিন্তু একটা রেডিয়াস বের করতে পারবা এবং একটা ডায়ামিটারও বের করতে পারবা। কারণ এরিয়া দেওয়া আছে, পাই আর স্কোয়ার থেকে তুমি একটা ডায়ামিটার বের করতে পারবা। এবং তোমাকে যেটা দেখতে হবে যে সুমন পাথরটি নদী পার করতে পারবে কিনা। অর্থাৎ তুমি যদি এরকম মনে করো যে হ্যাঁ পারবে না কেন, সে যদি জোরে ছুঁড়ে মারে, তাহলে জোরে ছুঁড়ে মারলে তো হয়তো এখানে গিয়ে পড়ে যাবে, তাই না? হয়তো 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 পাথরটা জোরে যদি ছুঁড়ে মারে তাহলে হয়তো এরকম করে গিয়ে পড়ে যাবে। কিন্তু দেখো বেগটা কিন্তু নির্দিষ্ট, তাহলে ওই নির্দিষ্ট বেগে কি আসলে পৌঁছানো সম্ভব কিনা। তাহলে আমাদেরকে যেটা চিন্তা করতে হবে যে হ্যাঁ আমি যদি 30 মিটার পার সেকেন্ড বেগে ছুঁড়ে মারি এবং সর্বাধিক আনুভূমিক পাল্লা যদি এই যে পুকুরের যে ডায়ামিটার সেইটার থেকে বেশি হয়, তাহলে সে পার করতে পারবে। আর যদি কম হয় তাহলে সে পার করতে পারবে না, পুকুরের মধ্যে ওই পাথরটা পড়ে যাবে। তাহলে আমাদের এখান থেকে আগে ডায়ামিটারটা বের করতে হবে। তাহলে ডায়ামিটার যদি আমি বের করি, তাহলে দেখো পাই আর স্কোয়ার বা পাই ডি স্কোয়ার বাই 4 একই কথা, পাই আর স্কোয়ার যদি নেই, এটা সমান সমান 7854। এইখান থেকে আমাদেরকে যেটা বের করতে হবে 7854 ডিভাইডেড বাই পাই যদি করি, এটা আসছে 2500। আর স্কোয়ারের যে ভ্যালু এটা আসছে 2500 সামথিং। তো 2500.00 যেহেতু আমি 2500ই ধরলাম। তাহলে আর এর ভ্যালু কত হবে? আর এর ভ্যালু হবে 50। আর এর ভ্যালু হবে 50। তাহলে ডায়ামিটার কত? ডায়ামিটার সমান সমান তো 2, আর এটা সমান আমরা লিখতে পারি এটা সমান হচ্ছে 100। আচ্ছা, আমার কি ছবি দিয়ে ঢেকে যাচ্ছে? আমি তো এখনো বুঝতে পারছি না, একটু দেখি এটাকে একটু সোজা করে ফেলি। আচ্ছা, ওকে, ঠিক আছে, এখানে 5-এর মাথাটা কেটে গেছে। ওকে, তার মানে দেখো এই লোকটাকে দেখতে হবে যে আসলে ওই 30 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করলে সর্বাধিক আনুভূমিক পাল্লা কি 100 মিটারের বেশি হয় নাকি কম হয়। তাহলে আমরা সর্বাধিক আনুভূমিক পাল্লার যে সমীকরণ জানি, আর সমান সমান এমনি আনুভূমিক পাল্লার সমীকরণ কি, ভি নট স্কোয়ার সাইন 2 থিটা নট ডিভাইডেড বাই জি। আমরা যদি ম্যাক্সিমামটা হিসাব করি আর ম্যাক্স, তখন এটা কত হয়? ভি নট স্কোয়ার ডিভাইডেড বাই জি হয়ে যায়। তাহলে এখান থেকে কারণ সাইন 2 থিটার এটার ভ্যালু 1 হয়ে যাবে, থিটা 45 ডিগ্রি করে নিক্ষেপ করলাম। তাহলে 30 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হয়েছিল, তাহলে 30 স্কোয়ার ডিভাইডেড বাই 9.8, এইটার ভ্যালু আমাদেরকে বের করতে হবে যে এটা কি 100 থেকে বেশি না কম।
তাহলে আমরা যদি দেখি 30 স্কয়ার ডিভাইডেড বাই 9.8, 30 স্কয়ার ডিভাইডেড বাই 9.8, এটার রেজাল্ট আসছে 91.84 মিটার। তার মানে দেখো এত বেগে তুমি যদি নিক্ষেপ করো, 30 মিটার পার সেকেন্ড বেগে যদি তুমি নিক্ষেপ করো, তাহলে কিন্তু এটা সর্বোচ্চ 91.84 মিটার দূরত্বে পৌঁছানো পসিবল। হয়তো এরকম একটা দূরত্বে গিয়ে সেটা আবার পুকুরে পড়ে যাবে, পুরো 100 মিটার দূরত্বে কিন্তু এটা যেতে পারবে না। তুমি যদি বেগ বাড়ায় দাও তাহলে কিন্তু সম্ভব, কারণ দেখো বেগ যদি বাড়াও তাহলে কিন্তু আর ম্যাক্সের পরিমাণও বাড়বে। তো এরকমও প্রশ্ন হইতে পারে যে যদি এটা এরকম ক্ষেত্রফল হয় তাহলে তাকে ছুঁড়ে মারার জন্য বা তাকে মিনিমাম কত বেগে ছুঁড়ে মারতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা আর ম্যাক্সের ভ্যালু যদি 100 বসাই তাহলে ভি নটের ভ্যালু কত আসে সেটা বের করতে হবে। তাহলে ওইটাই হবে আমাদের মিনিমাম, এত বেগে যদি নিক্ষেপ করা হয় তাহলে সে পুকুরটা পার হতে পারবে। আশা করি বুঝতে পেরেছো। আমরা এরপরে চলে যাচ্ছি আমাদের প্রবলেম নাম্বার 14-এ। এইটা অঙ্কটা পেরেছে 41% মানুষজন, একদম 14 উল্টা 41। তো এই প্রবলেমটা আমরা হচ্ছে সলভ করতে চাই। দেখো কি বলেছে এখানে, একটি এত মিটার পার সেকেন্ড বেগে 45 ডিগ্রি কোণে নিক্ষিপ্ত একটি প্রাস। আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে এইখান থেকে আগে একটা শেপ নিয়ে নেই। ধরো এটা হচ্ছে আমাদের একটা বস্তু, এই বস্তুটাকে কি করা হচ্ছে, এই বস্তুটাকে 45 ডিগ্রি কোণে, আনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণে 28 মিটার পার সেকেন্ড বেগে ছুঁড়ে মারা হলো। খুব চমৎকার। গতিপথের কোনো এক বিন্দুতে কোনো এক মুহূর্তে আনুভূমিকের সাথে এত ডিগ্রি কোণ উৎপন্ন করে। আচ্ছা, একটি 28 মিটার পার সেকেন্ড বেগে একটি এবং 45 ডিগ্রি কোণে নিক্ষিপ্ত একটি প্রাস তার গতিপথের কোনো এক বিন্দুতে কোনো এক মুহূর্তে অনুভূমিকের সাথে 28 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তার মানে যদি প্রাসটা এইরকম হয় যে এভাবে করে যখন বলটাকে ছুঁড়ে মারা হলো, বলটা যাবে কিভাবে? বলটা এইভাবে করে যাবে না, বলটা তো এইভাবে করে যাবে, ঠিক না? তাহলে যদি বলটা ওইভাবে করে যায়, আমি যদি ওর গতিপথটা একটু ড্র করতে চাই, এই ড্রটা আসলে ভালো হবে না ড্রয়িংটা, আমি তাও চেষ্টা করছি যে যদি আমি এভাবে করে ওটাকে ছুঁড়ে মারি, যদি আমি এটাকে এভাবে করে ছুঁড়ে মারি, হয়তো এরকম কোনো একটা শেপে সেটা হচ্ছে পড়বে। তো আমাদেরকে যেটা বলছে যে গতিপথের কোনো একটা বিন্দুতে, মনে করলাম এইটা হচ্ছে আমাদের সেই বিন্দু, কোনটা? এইটা হচ্ছে আমাদের সেই বিন্দু। তো বলছে এই বিন্দুতে ওর যে গতিবেগের ডিরেকশনটা, সেই ডিরেকশনটা আনুভূমিকের সাথে 28 ডিগ্রি কোণ তৈরি করে। এটা হচ্ছে 28 ডিগ্রি কোণ তৈরি করে, ঠিক আছে? নিক্ষিপ্ত প্রাস গতিপথের কোনো এক বিন্দুতে কোনো এক মুহূর্তে 28 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে ওই মুহূর্তে তার বেগ কত হবে বের করতে বলছে, অর্থাৎ এইখানে তার যে ভেলোসিটিটা, সেই ভেলোসিটিটা কত বের করতে বলছে। এখন একটা জিনিস দেখো, একটা কনসেপ্ট খেয়াল করো, আমাদের কিন্তু যখন শুরুতে বস্তুটাকে ছুঁড়ে মারা হয়েছিল 28 মিটার পার সেকেন্ড বেগে, তখন কিন্তু এই বেগের একটা এক্স অক্ষ বরাবর উপাংশ আছে এবং ওয়াই অক্ষ বরাবর উপাংশ আছে। তো এক্স অক্ষ বরাবর উপাংশ কত? এটা হচ্ছে, আমি যদি এভাবে লিখি ভি নট এক্স, এটা সমান সমান হচ্ছে 28 cos 45 ডিগ্রি। এবং আমি যদি ভি নট ওয়াইটা বের করতে চাই, যে আমাদের ভি নট ওয়াই কত, সেই ভি নট ওয়াই সমান সমান হবে 28 sin 45 ডিগ্রি, ঠিক আছে? তাহলে আমরা ভি নট এক্স দেখলাম এবং ভি নট ওয়াই দেখলাম। এই ভি নট এক্স কিন্তু কখনো চেঞ্জ হয় না। কেন? কারণ এক্স অক্ষ বরাবর কোনো ত্বরণ থাকে না। তাহলে যখন এক্স অক্ষ বরাবর কোনো ত্বরণ নাই, তার মানে এক্স অক্ষ বরাবর কোনো বেগের পরিবর্তন নাই, অর্থাৎ আগে যেই বেগ ছিল সেই বেগটাই কিন্তু থাকবে। এখন আমাদেরকে যেটা বলছে যে একটা গতিপথের কোনো একটা বিন্দুতে তার যেই বেগটা, সেটা হচ্ছে আনুভূমিকের সাথে 28 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তাহলে তার বেগটা কত হবে সেটা বের করতে বলছে। এখন দেখো এরকম একটা সময়ে এই বেগের কিন্তু দুইটা উপাংশ এখনো আছে, এই বেগের দুইটা উপাংশ এখনো আছে। একটা উপাংশ হচ্ছে অবশ্যই ভি এক্স, আর একটা উপাংশ অবশ্যই ভি ওয়াই। তো খেয়াল করে দেখো, আমাদের যে ভি ওয়াইটা এবং যে ভি এক্সটা, এই ভি এক্স কিন্তু কখনো চেঞ্জ হয় না, অর্থাৎ এক্স অক্ষ বরাবর যেই বেগ সেটা কিন্তু যা ছিল তাই থাকবে। এক্স অক্ষ বরাবর যে বেগ সেটা যা ছিল তাই থাকবে, কারণ এক্স অক্ষ বরাবর কোনো ত্বরণ তার ছিল না। কিন্তু ওয়াই অক্ষ বরাবর তার যে বেগ, সেই বেগটা কিন্তু এখন আর আগের মতন থাকবে না। তাহলে কোনোভাবে আমি যদি ভি ওয়াই কে বের করতে পারি, তাহলে কিন্তু আমি এখানে সমীকরণে লিখে দিতে পারবো যে ওই মুহূর্তের যে বেগ সেটা হবে ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার। এটা করলে কিন্তু আমার রেজাল্টটা বের হয়ে যাবে। তাহলে আমার যে চ্যালেঞ্জটা সেটা হচ্ছে ভি এক্স তো আমি জানি, ভি ওয়াই কত এটা বের করা। এখন দেখো ভি ওয়াই বের করার একটা সুন্দর সহজ সিস্টেম আছে। যেহেতু আমাকে এখানে 28 ডিগ্রি কোণটা বলে দিছে, 28 ডিগ্রি কোণ বলে দিছে, দেখো এখানে কিন্তু টাইম কোনো কিছু বলা নাই যে কতক্ষণ সময় পরে 28 ডিগ্রি হবে, এই টাইম কিন্তু এখানে বলা নাই। তাহলে টাইম থাকলে কিন্তু আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করে করতে পারতাম যে শেষ বেগ সমান সমান হবে আদি বেগ মাইনাস জি ইন্টু টি। হ্যাঁ, এই টাইমটা অ্যাপ্লাই করতাম, ভি নট জানি কত, তাহলে ভি ওয়াই কত, এটা বের হয়ে যেত অটোমেটিক্যালি। কিন্তু টাইমটা কিন্তু এখানে বলা নাই, আমাদেরকে এখানে বলছে কি অ্যাঙ্গেলটা দিয়ে দিছে। তাহলে এই ক্ষেত্রে আমরা একটা ট্রিক্স অ্যাপ্লাই করব। দেখো সেটা হচ্ছে, আমরা জানি tan 28 ডিগ্রি যদি যখন আমি লিখবো, এটা সমান কি লেখা যাবে? লম্ব বাই ভূমি। তাহলে লম্ব কত? ভি ওয়াই, ভূমি কত? ভি এক্স
মানে এই জায়গাটার কথা যদি চিন্তা করো যে এটা যদি ভিওয়াই হয়, তার মানে এই ভেক্টরটাকে এখানে শিফট করলে তো এটা ভিওয়াই হবে, তাই না? তাহলে ভিওয়াই বাই ভিএক্স এটা সমান কিন্তু tan 28 ডিগ্রি। তাহলে ভিওয়াই সমান আমরা কত লিখতে পারবো? এটা সমান হবে ভিএক্স tan 28 ডিগ্রি। তাহলে ভিএক্স এর যেই ভ্যালু সেইটা কিন্তু আমাদের আগে যেটা ছিল সেটার সমানই। তাহলে এটা হচ্ছে 28 cos 45 ডিগ্রি ইন্টু tan 28 ডিগ্রি, tan 28 ডিগ্রি। আচ্ছা, আমার মনে হচ্ছে লেখাটা এর মধ্যে চলে যাচ্ছে, একটা মিনিট আমি একটু শেষ করতেছি। এটাকে একটু এক সাইডে নিয়ে আসি, দাঁড়াও, একটু একটা সাইডে নিয়ে আসছি। হ্যাঁ, ওকে। তাহলে এখান থেকে হিসাব করলে আমরা কিন্তু একটা ভিওয়াই কত, ভিওয়াই পেয়ে যাব। এবং আমি যদি একটু বলি, তোমরাও ক্যালকুলেট করতে পারো, ভিওয়াই এর যে রেজাল্টটা আসবে, ভিওয়াই এর যেই ভ্যালুটা আসবে, সেই ভ্যালুটা হচ্ছে 10.527, 10.527, 10.527 এত এত মিটার পার সেকেন্ড আসবে। তাহলে এখানে আমি যদি ভিএক্স এর যে ভ্যালু, এটা তো আমি জানলামই, এটা হচ্ছে 28 cos 45 কে যদি তুমি বসাও, 28 cos 45 মানে কত? 28/√2, 28 cos 45 ডিগ্রি, 28 cos 45 ডিগ্রি, এটার ভ্যালু আসে 19.8, এটার ভ্যালু আসে 19.8 মিটার পার সেকেন্ড। তাহলে এখান থেকে দেখো 19.8 স্কোয়ার প্লাস 10.527 স্কোয়ার, এই দুইটার স্কোয়ার যদি রুট করো তাহলে দেখবা রেজাল্ট যেটা আসছে এটা হচ্ছে 22.42 মিটার পার সেকেন্ড। আমি তাও আরেকবার ক্যালকুলেট করে নেই, এটা স্কোয়ার প্লাস 10.527 স্কোয়ার, এইটাকে যদি স্কোয়ার রুট করি তাহলে আসছে 22.42, ঠিক আছে? তাহলে এটা আমাদের, এটা হচ্ছে আনসার, যে এখানকার ইয়াটা হবে ওই 28 ডিগ্রি যখন সে তৈরি করবে, অ্যাঙ্গেলটা তৈরি করবে আনুভূমিকের সাথে, তখন ওই মুহূর্তে তার যে টোটাল বেগটা হবে, সেই টোটাল বেগটা হবে 22.42। এখন এটার না একটা ফর্মুলা আসলে চাইলে জেনারেলাইজ করে বানানো যায়, কিন্তু ফর্মুলা আসলে নতুন নতুন শিখে তুমি তো ভর্তি পরীক্ষার কথা আমি যদি বলি, তখন তো তুমি 6টা সাবজেক্টের বই তোমার মাথায় রাখতে হবে, ম্যাথ 2টা, কেমিস্ট্রি 2টা, ফিজিক্স 2টা। তো জেনারেলাইজ ফর্মুলাগুলো আসলে শেষ পর্যন্ত মনে থাকবে না, তাই কনসেপ্ট কিভাবে আগানো হচ্ছে এভাবে মনে রাখো। জেনারেলাইজ ফর্মুলা দিয়ে একটা লাইনে একটা সূত্রে বসাইলে আসলে এটা হয়ে যায়, এটা একটা ফর্মুলা বানাইতে পারবা এখান থেকে। জাস্ট এখানে 45 না ধরে থিটা নট ধরে নাও, 28 না ধরে ভি নট ধরে নাও, ঠিক আছে? এভাবে করে দেখো, যখন এই ভ্যালুর মধ্যে বসাবা তখন দেখবা সেক স্কোয়ার থিটা বা সেক থিটা দিয়ে কোনো একটা ফর্মুলা আসছে, সেক থিটা ট্যান থিটা এরকম কোনো একটা ফর্মুলা দেখবা হয়তো চলে আসছে। তো জেনারেলাইজ ফর্মুলা দিয়ে করা যায়, কিন্তু আমি তোমাদেরকে জোর দিব যে না, তোমরা কনসেপ্ট দিয়ে আগাও, তাহলে দেখবা যে আসলে এটা মনে থাকবে, শেষ পর্যন্ত মনে থাকবে। কিন্তু ফর্মুলা ওইভাবে মুখস্থ করলে পরীক্ষার হলে গিয়ে ভুলে যাবা, কারণ 6টা সাবজেক্টের বই যখন মাথায় নিয়ে যাবা, সহজ জিনিসই দেখবা যে মনে আসতেছে না, আর কঠিন জিনিস তো দূরের কথা। আচ্ছা, তাহলে দেখো, আমরা আশা করবো সবকিছু মনে থাকবে আমাদের। আচ্ছা, একটি প্রাসকে এত মিটার পার সেকেন্ড বেগে আনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণে এবং অপর একটি প্রাসকে ঠিক 50 মিটার দূরত্বে অপর একটি স্থান থেকে এত বেগে ছুড়ে মারা হলো। প্রাসদ্বয় ওয়াই উচ্চতায় মিলিত হলো, দ্বিতীয় বস্তুকে কত কোণে নিক্ষেপ করা হয়েছিল? তো চলো আমরা আবারও আগের বারের মতন একটা বলকে এভাবে নেই। এখানে যেটা বলছে যে এইখানে একটা বল রাখা আছে এবং এইখানে আরেকটা বল রাখা আছে 50 মিটার দূরত্বে, এইখানে আরেকটা বল রাখা আছে, দুইটার মধ্যে যে দূরত্ব, সেই দূরত্বটা হচ্ছে কত? 50 মিটার, ঠিক আছে? 50 মিটার দূরত্বে একটা থেকে আরেকটা রাখা আছে। এখন এটাকে বলেছে প্রথম যে বলটা আছে, সেই প্রথম বলটাকে যখন আমি ছুঁড়ে মারবো, এটার বেগটা হচ্ছে 63 মিটার পার সেকেন্ড, এবং এইখানে যত বেগে ছুঁড়ে মারা হয়েছে এটা হলো 45 ডিগ্রি কোণে। আচ্ছা, এবং আমাদেরকে বলেছে যে এইখানে একটা বস্তুকেও এভাবে করে ছুঁড়ে মারা হয়েছে, 50 মিটার দূরত্বে থাকা একটি বস্তুকে ছুঁড়ে মারা হয়েছে 55 মিটার পার সেকেন্ড বেগে, 55 মিটার পার সেকেন্ড বেগে, এবং এখানে যে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। আমরা এই থিটাটাই বের করতে হবে, কিন্তু প্রশ্নের মধ্যে বলে দিয়েছে যে একটা শর্ত, সেটা হচ্ছে যে প্রাসদ্বয় ওয়াই উচ্চতায় মিলিত হয়েছে, এরকম কোন একটা উচ্চতায় গিয়ে দুইটা প্রাস মিলিত হয়েছে। অর্থাৎ এই যে বলটা আছে, এই যে বলটা আছে, সেই বলটাও এখানে আসছে, এবং ওই একই মুহূর্তে দেখা গেছে এই বলটাও কিন্তু এই জায়গাতে আসছে, ঠিক আছে? দুইটা বল একই পয়েন্টে মিলিত হয়েছে। তাহলে এবং একই সময় নিক্ষেপ করা হয়েছে, যে একটি প্রাসকে এত বেগে এত নিক্ষেপ করা হলো এবং অপর একটি প্রাসকে ঠিক এত মিটার দূরত্ব থেকে একই স্থান থেকে এত বেগে ছুড়ে মারা হলো। তো তাহলে এখানে আমরা ধরে নিচ্ছি যে একই সময়ে এটা ছুড়ে মারা হয়েছে। তো সেই ক্ষেত্রে দেখো যে আমরা যদি প্রথমটার জন্য চিন্তা করি, প্রথমটার জন্য ওয়াই এর যদি ইকুয়েশন লিখি, প্রথমটার জন্য ওয়াই এর যদি ইকুয়েশন লিখি, তাহলে ওয়াই ইজ ইকুয়ালস টু কি? ইউওয়াই টি মাইনাস হাফ জিটি স্কোয়ার। এবং পরেরটার জন্যও কিন্তু এটা আমি 1 নাম্বারের জন্য লিখলাম, আর 2 নাম্বার যে ইকুয়েশন, মানে 2 নাম্বার যে বডিটা, সেটার জন্যও কিন্তু লেখা যাবে, সেই একই ওয়াই দূরত্ব অতিক্রম করবে, কিন্তু এটার আদি বেগ অবশ্যই এটার মতন হবে না, ইউআই টি মাইনাস হাফ জি টি স্কোয়ার, ঠিক আছে? টি সময় পরে মনে করলাম তারা হচ্ছে এই ওয়াই বিন্দুতে মিলিত হয়েছিল। তাহলে এটা 2 নাম্বার ইকুয়েশন। এখন দেখো 1 আর 2 নাম্বার ইকুয়েশন কিন্তু সমান,
কারণ দুইটাই ওয়াই কে নির্দেশ করছে। তাহলে আমি যদি এই দুটাকে সমান করি বা একটা থেকে আরেকটাকে যদি আমি বিয়োগ করি, তাহলে কিন্তু আমরা এরকম একটা ভ্যালু পাবো যে ইউ ওয়াই টি সমান সমান ইউ ওয়াই প্রাইম টি। কি করলাম, জাস্ট এইটা সমান এটা লিখে দিলাম। এই দেখো ভাই, এটা ভয়ের কিছু নাই, আমি জাস্ট কি করলাম, এইটা সমান এটা যদি লিখে দাও, এটা সমান যদি এটা লিখে দাও, তাহলে দেখবা জিটি জিটি কাটাকাটি হয়ে যাচ্ছে, এবং তারপরে জাস্ট ইউআই এফ টি ইন্টু ইউআই প্রাইম টি এরকমই থাকবে। তাহলে টি টি কিন্তু কাটাকাটি হয়ে গেল। যদি টি আর টি আমরা কাটাকাটি করে দেই, তাহলে এখানে থাকছে ইউআই ইজ ইকুয়ালস টু ইউআই প্রাইম, ইউআই ইজ ইকুয়ালস টু ইউআই প্রাইম। তাহলে ইউআই মানে কত, এই যে 45 ডিগ্রি কোণে ছুড়ে মারা হয়েছিল, তাহলে এই যে ইউআই যেটা, সেটার ভ্যালু কত হবে, 63 সাইন 45 ডিগ্রি। এবং আমি যদি এইটার উলম্ব বেগ বের করতে চাই, তাহলে কত হবে, 55 সাইন থিটা। তাহলে এখান থেকে কিন্তু আমরা দুইটাকে ইকুয়েট করে লিখতেই পারি যে 63 সাইন 45 ডিগ্রি সমান সমান আমাদের হচ্ছে 55 সাইন থিটা। তাহলে এখান থেকে কিন্তু আমরা একটা থিটার ভ্যালু বের করে ফেলতে পারবো। জাস্ট ক্যালকুলেট করলে এখান থেকে দেখবা যে থিটার ভ্যালু বের হয়ে আসছে, এবং এটার রেজাল্ট আসবে 54.1 ডিগ্রি। 54.1 ডিগ্রি নিজেরা ক্যালকুলেট করে দেখো, এটাই আসবে আনসার। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, আচ্ছা আমি একটু দেখে নিই আমার রেকর্ড হচ্ছে কিনা, নাহলে তো সব একদম কেলেঙ্কারি হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, রেকর্ড হচ্ছে, গুড। ওকে, তাহলে দেখো আমরা পরের প্রবলেমে তাহলে চলে যাই। এটাও খুব সহজ একটা প্রশ্ন, কিন্তু কেন জানি এটা মাত্র 40% মানুষজন পারছিল। এটা এটা খুব সহজ একটা প্রশ্ন, কিন্তু দেখো কি বলছে, যে সর্বাধিক আনুভূমিক পাল্লা আর হলে সর্বাধিক উচ্চতা কত। আমরা জানি যদি আমরা আর এর ইকুয়েশন লিখি, আর এর যদি একটা ইকুয়েশন লিখি, আর এর ইকুয়েশন কি, আর এর ইকুয়েশন হচ্ছে ভি নট স্কোয়ার সাইন 2 থিটা নট ডিভাইডেড বাই জি। যদি আমরা আর ম্যাক্স হিসাব করি, কারণ আমাদের সর্বাধিক আনুভূমিক পাল্লা আর বলে দিছিল, তাহলে আর ম্যাক্স সমান কত হয়, ভি নট স্কোয়ার ডিভাইডেড বাই জি। তো তাহলে আমাদের বলছে, তাহলে আর আর এর ভ্যালু যদি এইটা হয়, মানে আর ম্যাক্স সমান সমান যদি আমাদের আর হয়, তাহলে এইচ এর ভ্যালু কত হবে। এখন দেখো আমরা এইচ এর ফর্মুলা কি জানতাম, এইচ এর ফর্মুলা আমরা জানতাম ইউ স্কোয়ার বাই 2g, তার মানে উপরের দিকে ইউ যেটা, সেটা হচ্ছে ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নট ডিভাইডেড বাই 2g। তো এখান থেকে একটা জিনিস হলো যে আমরা যখন সর্বাধিক আনুভূমিক পাল্লা বের করি, তখন আমাদের থিটার ভ্যালু কত হয়, তখন আমাদের থিটার ভ্যালু কিন্তু হয় 45 ডিগ্রি হলে, 45 ডিগ্রি হলে আর ম্যাক্সিমাম হয়, কিন্তু আর ম্যাক্স হবে। তাহলে থিটার ভ্যালু যখন 45 ডিগ্রি, তখন কিন্তু 45 ইন্টু 2 90 হয়ে গেল, সাইন 90 ডিগ্রির মান 1, তখনই কিন্তু আর এর ভ্যালু ম্যাক্সিমাম হবে। তাহলে সেক্ষেত্রে আমরা জানি ওই সিনারিওতে যখন আমাদের আর এর ভ্যালুটা ম্যাক্সিমাম, অর্থাৎ আর যখন একভাবে নিক্ষেপ করার মাধ্যমে আরটা ম্যাক্সিমাম হবে, তখন সাইন থিটার ভ্যালুটা হবে 45 ডিগ্রি। তাহলে সেক্ষেত্রে তখনকার জন্য, তখনকার ওই ম্যাথের জন্য বা তখনকার ওই কেসের জন্য এইচ এর যে ভ্যালুটা হবে, সেটা সমান কত হবে, ভি নট স্কোয়ার ডিভাইডেড বাই 2g ইন্টু সাইন 45 ডিগ্রি স্কোয়ার। আমরা জানি সাইন 45 এর মান কত, 1/√2। তাহলে এইখানে আমরা যেটা পাবো যে 1/√2, এটাকে যদি স্কোয়ার করি তাহলে এখানে আসবে কিন্তু হাফ। তাহলে এখানে আসছে ভি নট স্কোয়ার ডিভাইডেড বাই 4g, 4g এটা হচ্ছে আমাদের এইচ এর ভ্যালু। তো দেখো এখান থেকে ভি নট স্কোয়ার বাই জি, এটার মানে হচ্ছে আর, তার মানে আর বাই 4 আসছে কিন্তু। ঠিক আছে, মানে এইটুকুর পার্ট যেটা, এইটুকু মানে তো আর, তাহলে আর বাই 4 আসছে এখানে আনসার। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। গুড, ভেরি গুড। এরপরে আমরা পরের প্রবলেমে চলে যাই। দেখো এখানে কি বলছে, প্রবলেম নাম্বার 17-এ বলছে, এটা 39% মানুষজন পারছে। এখানে আমাদেরকে বলা হয়েছে যে একটি যুদ্ধ বিমান 3 কিলোমিটার উচ্চতায়, মানে ভূমি থেকে 3 কিলোমিটার উচ্চতায় 200 মিটার পার সেকেন্ড বেগে উড়ে যাচ্ছে। খুব চমৎকার, যাক উড়ে যাক। একজন সৈনিক ভূমি থেকে বিমানটিকে গুলি করার জন্য তাক করছে, যে ওই যে উপরের দিকে তার হচ্ছে যুদ্ধ বিমান আছে, সেটাকে সে গুলি করার জন্য তাক করছে। এখন বলছে যখন বিমানটি সৈনিকের ঠিক মাথার উপরে, তখন তিনি 500 মিটার পার সেকেন্ড বেগে গুলি ছুড়লেন। ঠিক যখন মাথার উপরে, তখন সে 500 মিটার পার সেকেন্ড বেগে গুলি ছুড়ছে। এখন একটা জিনিস চিন্তা করে দেখো, এইটা যদি সেই সৈনিকের মাথা হয়, বা এটা যদি সেই সৈনিক হয়, এবং উপরে আমি মনে করলাম এইটা হচ্ছে আমাদের সেই উড়োজাহাজ, বা এটা আমাদের যুদ্ধ বিমান। এখন চিন্তা করো, যদি সে উপরের দিকে গুলি করে, একদম উপরের দিকে তখন যদি গুলি করে, তাহলে এই গুলি উপরে এই 3 কিলোমিটার উচ্চতায় পৌঁছাইতে পৌঁছাইতে এই বস্তু তার এখানে থাকবে না, এই যুদ্ধ বিমান তো ততক্ষণ এইদিকে চলে যাবে। তাইলে ওকে কিন্তু একটা অ্যাঙ্গেলে গুলিটা ছুটতে হবে, বুদ্ধি করে এমন একটা অ্যাঙ্গেলে গুলিটা ছুটতে হবে, যাতে করে এইটা যখন এইরকম একটা জায়গাতে আসবে, তখন যাতে করে এই গুলিটা গিয়ে ওইটাকে হিট করে, গুলিটা গিয়ে ওইটাকে হিট করে। ঠিক আছে, তার মানে আমাদের কিন্তু এইরকম একটা বিষয় দরকার,
ঠিক আছে, তার মানে আমাদেরকে ওইটাই বের করতে হবে যে যখন এখানে দেখো এখানে বলে দিছে যে বিমানটা সৈনিকের ঠিক যখন মাথার উপরে থাকে তখন তিনি 500 মিটার পার সেকেন্ড বেগে গুলি ছুড়লেন। তাহলে অবশ্যই বুঝতে পারছো ও কিন্তু উলম্বভাবে গুলিটা ছুড়বে না, ওকে কিন্তু গুলিটা ছুটতে হবে একটু আনুভূমিকের সাথে একটা অ্যাঙ্গেল করে। এই অ্যাঙ্গেলটা কত এটা আমাদেরকে বের করতে হবে। এবং কত বেগে ছুড়ে মেরেছিল? 500 মিটার পার সেকেন্ড বেগে ছুড়ে মেরেছিল। এবং এই যে উড়োজাহাজটা, সেই উড়োজাহাজের এদিক বরাবর যে বেগ ছিল সেই বেগটা কত? সেটা হচ্ছে আমাদের 200 মিটার পার সেকেন্ড, 200 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এবং এখান থেকে এটুকুর যে উচ্চতা, সেই উচ্চতাটুকু কত? এই উচ্চতাটুকু হচ্ছে 3 কিলোমিটার, উচ্চতাটুকু হচ্ছে 3 কিলোমিটার। এখন বিষয় হচ্ছে দেখো যে যখন এটা ছুঁড়ে মারলো তখন একটা জিনিস এটা হবে যে এই যে আমাদের যে বস্তুটা, হ্যাঁ এই যে আমাদের যে বস্তুটা, এই বস্তুটা মনে করলাম আমি সাপোজ প্রথমে ধরে নিলাম যে টি সেকেন্ড পরে, হ্যাঁ প্রথমে আমি ধরে নিলাম যে টি সেকেন্ড পরে আমাদের ওই গুলিটা এটাকে আঘাত করছে, যুদ্ধ বিমানটাকে আঘাত করছে। কতক্ষণ সময় পরে? মনে করলাম টি সেকেন্ড পরে এটা আঘাত করছে, ধরে নিলাম টি সেকেন্ডে এটাকে আঘাত করছে। টি সেকেন্ডে ধরে নেই, ধরে নিলাম গুলি ছোড়ার টি সেকেন্ড পরে, গুলি ছোড়ার টি সেকেন্ড পরে, গুলি ছোড়ার টি সেকেন্ড পরে গুলিটি যুদ্ধ বিমানকে আঘাত করে। ঠিক আছে, গুলিটি যুদ্ধ বিমানকে আঘাত করে। তাহলে দেখো টি সেকেন্ড পরে যদি আঘাত করে তাহলে ওই টি সেকেন্ডে আমাদের এই উড়োজাহাজটা বা যুদ্ধ বিমানটা কতটুকু দূরত্ব অগ্রসর হবে? 200 ইন্টু টি। কারণ আমরা যদি এইটুকুর এস বের করি যে কতখানি দূরত্ব সে অতিক্রম করলো, এই এস কত হবে? এই এস সমান হবে, ইস রেকর্ড ক্লাসে নাক খোঁচানো এটা খুব বাজে জিনিস। এই এস সমান সমান কি হবে? এই এস সমান কিন্তু হবে 200 ইন্টু টি। ঠিক আছে, এবং আমাদের এখানে চুল কাচ্ছে কি করব, এবং এখানে দেখো এক্স অক্ষ বরাবর এর যে বেগটা মানে টি সেকেন্ডে যদি এই বুলেটটা যুদ্ধ বিমানটাকে আঘাত করতে চায় তাহলে অবশ্যই ওই টি সময় পরে দুজনের এস কি সেম হইতে হবে না? তাহলে এই যে গুলিটার যেই এক্স অক্ষ বরাবর যে দূরত্ব, এটারও এক্স অক্ষ বরাবর দূরত্ব, এটারও এক্স অক্ষ বরাবর দূরত্ব, সেটা কত হবে? সেটা হবে 500 cos থিটা ইন্টু টি প্লাস হাফ এ এক্স টি স্কোয়ার। কি করলাম ভাইয়া এখানে? আমার কনসেপ্টটা খেয়াল করো যে যখন উড়োজাহাজটা উড়ে যাচ্ছে, উপর দিয়ে যাচ্ছে, আমি ধরে নিলাম টি সেকেন্ড পরে ওই গুলিটা উড়োজাহাজটাকে হিট করবে, আঘাত করবে। তাহলে যদি এরকম হয় যে হ্যাঁ টি সেকেন্ড পরে গুলিটা আঘাত করবে, তাহলে টি সেকেন্ডে ওই জাহাজটা যতটুকু দূরত্বে যাবে বা টি সেকেন্ডে ওই যুদ্ধ বিমানটা যতটুকু দূরত্ব যাবে সেই দূরত্বটুকু হচ্ছে যদি এস এক্স হয় তাহলে এস এক্স সমান আমি লিখতে পারবো 200 ইন্টু টি। আবার এইখানে যেই ছেলেটা বা যে সৈনিক ও যখন গুলি করলো তখন যদি এরকম হয় যে যুদ্ধ বিমানের টি সেকেন্ড পরে গুলিটা আঘাত করবে, তাহলে কিন্তু টি সেকেন্ড পরে এই যুদ্ধ বিমান যতটুকু দূরত্ব অতিক্রম করছে গুলিটাকেও কিন্তু টি সেকেন্ডে ঠিক ততখানি দূরত্বই অতিক্রম করতে হবে, না হলে একটা আরেকটাকে কিন্তু হিট করতে পারবে না। তাহলে এক্স অক্ষ বরাবর গুলিটার যে দূরত্ব সেটা সমান কত হবে? এক্স অক্ষ বরাবর বেগ ইন্টু সময় প্লাস এক্স অক্ষ বরাবর ত্বরণ ইন্টু হাফ টি স্কোয়ার। তাহলে এখানে এক্স অক্ষ বরাবর ত্বরণ তো কিছু নাই, তাই না? এক্স অক্ষ বরাবর তো কোনো ত্বরণ আসলে থাকে না, মানে আমাদের এই কেসে নাই। কোনো বাতাস টাতাস থাকলে তখন হয়তো কনসিডার করা যেত, কিন্তু এখানে নাই। তাহলে এখানে দেখো আমরা যেটা লিখতে পারি আসলে যে এই যে এস এক্স এটা সমান সমান শুধুমাত্র কত লেখা যাবে? 500 cos থিটা ইন্টু টি। ওকে, তাহলে এখান থেকে দেখো আমাদের দুইটা এস এক্স যদি সমান করি তার মানে 200 ইন্টু টি এইটা সমান সমান হবে, কাজ করি আমার ক্ষমা দিয়ে কি থেকে যাচ্ছে কিনা এটা তো বোঝা যাবে না, একটু উপর থেকে শুরু করি। তাহলে ওই এস এক্স যদি সমান করি তাহলে 200 ইন্টু টি সমান কি লিখতে হবে? যে 500 cos থিটা টি, cos থিটা ইন্টু টি। তো স্বাভাবিকভাবেই আমাদের এখান থেকে কিন্তু টি টি কাটাকাটি হয়ে যাবে, টি টি কাটাকাটি হয়ে যাবে। তাহলে cos থিটা সমান সমান যেটা হবে, cos থিটা সমান সমান হবে 200 ডিভাইডেড বাই 500। সুতরাং থিটা সমান হয়ে যাবে cos ইনভার্স 2/5, 2/5। আচ্ছা এটা এইটুকু মনে হয় আবার ঢেকে গেছে, অল্প একটু ঢেকে যাওয়ার কথা, একটু এই সাইডে নিয়ে আসি। হ্যাঁ ওকে, ঠিক আছে, দেখি কি অবস্থা, ঢেকে গেছে কিনা। হ্যাঁ না ঢাকে নাই, ঠিক আছে, ফ্যান্টাস্টিক।
ওকে, তাহলে আমাদের এই প্রবলেমটাও আমরা সলভ করে ফেললাম এবং এইটার যে রেজাল্ট সেটা তুমি দেখবা 66.42 আসছে অ্যান্সার। এটার আনসারটা হবে 66.42 ডিগ্রি, এটা হচ্ছে আনসার। ওকে, গুড। আচ্ছা, এরপরে আছে হচ্ছে প্রবলেম নাম্বার 22। আমরা এই 22 এবং 23 এই দুইটা প্রবলেম আমরা পরের পার্টে দেখব। তো এই রেকর্ড এ পর্যন্ত থাকলো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।